দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ। রাতের বাংলাদেশের শুরুতে জানাবো শিরোনাম। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, প্রিজাইডিং অফিসারদের জিম্মায় সরঞ্জাম, সকালে কেন্দ্রে যাবে ব্যালট, ইভিএম। ব্যালট পেপার আমরা কালকে দিবে, ব্যালট পেপার বাদে বাকি সমস্ত মালামাল আমরা পেয়ে গেছি। স্বচ্ছ ব্যালট বক্স, তারপর পেয়েছি অন্যান্য যে উপকরণ যেগুলো লাগে বুথের সাথে সংশ্লিষ্ট। গণতন্ত্র পুনরুদ্ধারে 17 বছর আগে নিষেধাজ্ঞা অমান্য করে দেশে ফিরে এসেছিলেন, সংসদে বললেন প্রধানমন্ত্রী। মানুষের জীবনমান উন্নয়নই লক্ষ্য। সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি, সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে। জনগণের সম্পদ লুট করতে বারবার ডামি নির্বাচন, অভিযোগ রিজভির। 10 মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি ডিএমপি। হজ যাত্রীদের 3 ভাগের 2 ভাগে ভিসা পাননি এখনও, এজেন্সি মন্ত্রণালয় একে অন্যকে দোষারোপ। এই ভিসা দিবে বলে ঘুরেছে, আজ পর্যন্ত হয় নাই। তারা যদি হজ যাত্রী যদি না নিতে পারে, ব্যর্থতা তাদের। বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নয়, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ পণ্য সরবরাহ ঠিক রাখা, বললেন প্রতিমন্ত্রী। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক আমাদের রাতের বাংলাদেশের খবরগুলো। শুরুতেই শিরোনামে বলছিলাম, কাল প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে প্রিজাইডিং অফিসারদের সব সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। সেগুলো থানা পর্যায়ে নিয়ে যাওয়া হলেও ব্যালট পেপার ও ইভিএম কেন্দ্রে যাবে সকালে। ভোট ঘিরে নির্বাচনী এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ কেউ প্রভাবিত করতে চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনী সরঞ্জাম নিতে সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জড়ো হন প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসাররা। ভোট গ্রহণের জন্য তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় স্বচ্ছ ব্যালট বাক্স, ইভিএম, অমোচনীয় কালি, ভোটার তালিকা ও রেজিস্ট্রের খাতা। ভোটের দিন সকালে পাঠানো হবে ব্যালট পেপার। স্বচ্ছ ব্যালট বক্স, তারপর পেয়েছি অন্যান্য যে উপকরণ যেগুলো লাগে বুথের সাথে সংশ্লিষ্ট, সব কিছু বুঝে পেয়েছি। এখান থেকে কেন্দ্রে যাব, কেন্দ্রে যেয়ে তারপরে কেন্দ্রের সার্বিক যে কাজগুলো আছে, বুথ তৈরি, সমস্ত কাজ করব। ব্যালট পেপার আমরা কালকে দিবে, ব্যালট পেপার বাদে বাকি সমস্ত মালামাল আমরা পেয়ে গেছি। কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিক নির্দেশনা দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। আমরা সার্বিকভাবে প্রতিটি কেন্দ্রের তাদের যে গুরুত্বের মাত্রা বিবেচনা করে আমরা সেই অনুযায়ী ফোর্স অফিসার নিয়োজিত করেছি। প্রত্যেক কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 19 সদস্য থাকবেন। পার্বত্য এলাকাগুলোর স্পর্শকাতর কেন্দ্রে থাকবেন 21 জন। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। আমরা কোনো ভোট কেন্দ্রকেই আমরা সাধারণ হিসেবে গণনা করতেছি না, আমরা সবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমরা পর্যাপ্তভাবেই আনসার ডেপ্লয়মেন্ট, সরকারিভাবে যে নির্দেশনা ছিল সবই আমরা ইমপ্লিমেন্টেশন করতেছি। আগামীকাল সকাল 6টার ভিতরে আমাদের যাবতীয় ব্যালট পেপার সব অন্যান্য সামগ্রী পৌঁছায় যাবে। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। এদিকে উপজেলা নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি বলেন, ভোট হবে অবাধ ও সুষ্ঠু। মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ নেই। স্থানীয় সরকারের ভোটগুলোতে কন্টেস্টটা একটু বেশি হয়ে থাকে, সেই দিক থেকে যে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা এগুলো দেখা গেছে স্থানীয়ভাবে বেশি হয়ে থাকে। সেই জন্য আমরাও সতর্ক অবস্থায় থাকি যেন উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা থেকে যেন কোনো সংঘর্ষ, সহিংসতা না হয়। কাল 139 উপজেলায় ভোট নেওয়া হবে। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, আমরা একটু এই উপজেলা নির্বাচনের খবর জানবো। দেশের দুই প্রান্তের দুই উপজেলা এবং জেলা, সিরাজগঞ্জ এবং মৌলভীবাজারে যাব আমরা। আমাদের সহকর্মী আখলাকুস সাফা, তিনি আছেন সিরাজগঞ্জে। একটু জানতে চাই যে স্থানীয় পর্যায়ের এই নির্বাচনের পরিবেশ কেমনটা আসলে দেখছেন। আমরা বিভিন্ন জায়গায় আসলে যে আত্মীয় স্বজন বা ক্ষমতাসীন দলের মধ্যে এক বাদানুবাদ, ঝামেলা, বিভিন্ন ঘটনা শুনি। তো আপনার এলাকার কি অবস্থা একটু বলেন।
মনির, আপনি যে অভিজ্ঞতার কথা বলেছেন এখানেও কিন্তু বাস্তবতাটা এমনই, এবং দেখা যাচ্ছে যে মূল যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাদেরকে দেখা যায় তারা সবাই কোনো না কোনোভাবে নিজেদের মধ্যে আত্মীয় স্বজন, এবং এই আত্মীয় স্বজনের যে ফাইট, এবং আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচনে অন্য যে কোনো নির্বাচনের চাইতে এখানকার যে ভোটের আমেজ, সেই ভোটের আমেজটা কিন্তু একটু আলাদা। ভোটারদের কথা যদি জানতে চান, সেই ক্ষেত্রে ভোটাররা আসলে আগামীকাল সকাল থেকে তারা ভোট দিবেন, এটাই ভোটারদের বিষয়। কিন্তু ভোটারদেরকে নিয়ে কিন্তু যে মূল যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন চেয়ারম্যান পদে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এবং নারী ভাইস চেয়ারম্যান পদে, তারা কিন্তু বেশ মাঠ চষে বেরিয়েছেন। এখন তারা যেই বিষয়গুলো, তাদের যে নির্বাচনী কার্যালয়গুলো রয়েছে অথবা তাদের যে বাসভবন আছে, সেই জায়গায় তারা অবস্থান করছেন এবং তারা তাদের এজেন্ট যারা হবে নির্বাচনে, সেই এজেন্টদেরকে শেষ যে ব্রিফিং, সেই ব্রিফিংগুলো দিচ্ছেন। এবং সেই ক্ষেত্রে যে কোন কোন কেন্দ্রগুলো, যেমন আপনাকে আমি বলতে পারি যে এখানে মোট বেলকুচিতে 97টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে, ইভিএমের সবগুলোতেই। এবং সেই ক্ষেত্রে 97টি কেন্দ্রের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী 3 জন চেয়ারম্যান পদে, যে 3 জনই এর আগে কখনো নির্বাচন করেননি। তাদের মধ্যে একজন নির্বাচনের দাঁড়ানোর কথা বলেছিলেন, কিন্তু পরে আর তিনি নির্বাচন করেননি। বর্তমান যিনি চেয়ারম্যান, তিনি আবার এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। সেই হিসেবে সব কিছু মিলিয়ে ইভিএমে ভোটটা কেমন হবে, অথবা ভোটারদেরকে ইভিএম সম্পর্কে জানানো, এই বিষয়গুলো কিন্তু প্রার্থীরা দেখছেন। কোনোভাবে তার যে ভোট, একটি ভোটও যাতে বাতিল না হয়, এই চেষ্টাটা করছেন। আপনি দেখছেন কেন্দ্রের যে অবস্থা, ইভিএমগুলো সবই প্রস্তুত আছে। আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। নিশ্চয়ই দেখা হবে আপনার সাথে, আপনি জানাবেন নিশ্চয়ই কালকে সারাদিন কি অবস্থা থাকবে। আখলাকুস সাফা জানাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে যাচ্ছি মৌলভীবাজারে, আমাদের সহকর্মী রাসেল আহমেদ, তিনি একটু জানতে চাই। রাসেল আহমেদ, মৌলভীবাজারে আপনি গেছেন, কি অবস্থা দেখছেন সেখানে, এবং এই যে ইভিএম এবং ব্যালট, সব জায়গায় কি ইভিএমে ভোট হচ্ছে নাকি আলাদা করছে? আসলে কিভাবে 139টা তো আগামীকালকে ভোট আলাদা হচ্ছে, আলাদা আলাদা ভোটটা আসলে কিভাবে হবে? মনির, মৌলভীবাজারের যে কয়টি, অর্থাৎ 3টি উপজেলায় ভোট হচ্ছে, 3টি আসলে ব্যালটে ভোট হচ্ছে, এখানে ইভিএমে হচ্ছে না। এরকম আসলে বিভিন্ন জায়গায় ইভিএমে হচ্ছে, হাতে গোনা কয়েকটি উপজেলাতেই কেবল ইভিএমে ভোট হচ্ছে, বেশিরভাগটাই আসলে ব্যালটে ভোট হচ্ছে। এবং এইটির চিত্র এখানে। আর যদিও এর পাশাপাশি ভোটের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক দেখা গেছে মৌলভীবাজারে, তবে লড়াই যেটি হচ্ছে, যেটি আগের সংবাদে বলছিলাম, কেবলমাত্র আওয়ামী লীগের প্রার্থীরাই রয়েছেন। ফলে চায়ের আড্ডায় কিংবা বিভিন্ন মহলে যে সুখের বিতর্ক কিংবা ঝগড়া, এর কোনোটি আসলে দলীয় সুখের বিতর্ক বা ঝগড়ার কোনোটি পরিলক্ষিত হচ্ছে না। স্বাভাবিক চিত্র এটি। বিএনপি যেহেতু এই 3টি আসনের কোনোটিতে বিএনপির কোনো প্রার্থী নেই, তারা কেন্দ্রীয়ভাবেও বর্জন করেছেন ভোটটি। তবে যেটি, এবং ব্যানার পোস্টারও প্রার্থীদের খুব একটা দেখিনি, রয়েছে যেহেতু ভোট হচ্ছে, রয়েছে তুলনামূলকভাবে স্থানীয় নির্বাচনের তুলনায় তুলনামূলক কম মনে হয়েছে। বিএনপির এর বাইরে যদি বলতে চাই, বিএনপির অংশগ্রহণ বলতে আমি বেশ কিছু ব্যানার দেখেছি বিএনপির, তবে পোস্টার দেখেছি, সেটি হচ্ছে ভিন্নধর্মী পোস্টার। তাদের নেতাকর্মীদের মুক্তি চাই সম্মিলিত আমি বেশ কিছু পোস্টার দেখেছি অনেক নেতার নামে। ফলে এইখানের অবস্থাটি আসলে এখন পর্যন্ত এমন। তবে স্থানীয়রা বলছেন, যেহেতু স্থানীয় নির্বাচন, ফলে জাতীয় নির্বাচনে যদি এই মৌলভীবাজারে সর্বনিম্ন 35 থেকে 45 বা 48% পর্যন্ত ভোট পড়েছে, যদিও সেটি নিয়ে বিএনপি বা তাদের সমর্থকরা বিরূপ মন্তব্য করছেন, যেটি সত্য নয়। তবে যেটি পড়েছে সেই তুলনায় এইবারে স্থানীয় নির্বাচনে আরও বেশি ভোট পড়বে বলে সাধারণ মানুষ বলছেন। কারণ স্থানীয় নির্বাচন যারা আওয়ামী লীগের পক্ষ থেকেও লড়ছেন, অর্থাৎ আওয়ামী লীগের দলীয় নেতা যারা লড়ছেন, আওয়ামী লীগের দলের পক্ষে নয়, ব্যক্তিগতভাবেই যারা লড়ছেন, তারা চেষ্টা করবেন ভোটারদেরকে নিয়ে আসার এবং যার ভোট ব্যাংকটি বাড়িয়ে নেওয়ার জন্য। সে কারণে ভোট পড়ার হার বেশ খানিকটা বাড়বে। জি, অনেক ধন্যবাদ। আমরা ভালো বিস্তারিত তথ্য পেয়েছি আপনার কাছ থেকে। রাসেল আহমেদ জানাচ্ছিলেন উপজেলা নির্বাচন নিয়ে মৌলভীবাজার থেকে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই 2007 সালের 7 মে দেশে ফিরে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন যারা তার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার সংসদ অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নিষেধাজ্ঞা করে 7 মে ফিরে এসেছিলেন তিনি, নিষেধাজ্ঞা অমান্য করে ফিরে এসেছিলেন তিনি। সেদিন আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশের সাধারণ মানুষ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। জনগণের জীবন মান উন্নয়নের জন্যই ফিরেছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, সেই লক্ষ্যে কাজ করছে আওয়ামী লীগ সরকার। হাজার মানুষ, অনেক বাধা, সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি। সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমার দলের নেতা কর্মী আজকে অনেকেই বেঁচে নাই, তারা সব কিছু রক্তচক্ষু উপেক্ষা করে, এবং সাধারণ জনগণ তারা সেই দিন যে গিয়েছিলেন, যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি।
আগামীকাল যেসব উপজেলায় জালিয়াতির নির্বাচন হবে জনগণ সে নির্বাচনে যাবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে তিনি বলেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতে বারবার ডামি ও প্রহসনে নির্বাচন করছে সরকার। রিজভী বলেন, একজন উপজেলার চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক, তাদের আয় বেড়েছে 1200 থেকে 1800 গুণ পর্যন্ত। তিনি বলেন, এসব প্রতারণার নির্বাচনের সাথে জনগণ আর নেই, আওয়ামী লীগের কথায়ও জনগণ সাড়া দেয় না। একজন উপজেলা চেয়ারম্যান 100 বিঘার বেশি জমি করেছেন খবরের কাগজে এসেছে মাত্র 2 টার্ম ক্ষমতায় থেকে। অনেকে 12,000 গুণ 18,000 গুণ সম্পত্তি করেছে। এই কারণে জনগণকে বাদ দিয়ে, বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো দামি নির্বাচন তারা করতে যাচ্ছে। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 10 মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এমনটা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মুহিদউদ্দিন। দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে তিনি জানিয়েছেন, জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় 28 অক্টোবরের তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। বুধবার মধ্যরাতে যাত্রা করবে এবছরের প্রথম হজ ফ্লাইট, কিন্তু নিবন্ধিত হজযাত্রীদের 3 ভাগের 2 ভাগই এখনও ভিসা পাননি। এই জটিলতা নিয়ে মন্ত্রণালয় হজ এজেন্সিগুলো পরস্পরকে দায়ী করছে। তবে দুপক্ষই বলছে শেষ পর্যন্ত ভিসা নিয়ে সকল জটিলতা কেটে যাবে। ধর্মমন্ত্রী জানিয়েছেন, এবার সরকারি খরচে 40% কম কর্মকর্তা ও কর্মচারী হজে যাচ্ছেন। পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এবার 1,27,000 হজযাত্রীর কোটা ছিল, তবে নিবন্ধন করেছেন কম 85,085 জন। এর মধ্যে সবশেষ তথ্য অনুযায়ী ভিসা পেয়েছেন মাত্র 30,000-এর মতো। এ অবস্থায় বুধবার হজ কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এদিন দিবাগত রাত 4টায় যাত্রা করবে 228টি হজ ফ্লাইটের প্রথমটি। ধর্ম মন্ত্রণালয় ও হাব বলছে, শেষ পর্যন্ত ভিসা সমস্যা হবে না। মঙ্গলবার শেষ দিনে এসে 11 মে পর্যন্ত ভিসা ইস্যুর মেয়াদও বাড়িয়েছে সৌদি সরকার। অনেকে অ্যাপিল করে সময় পেয়েছি, তারপর উনি 4 দিন বৃদ্ধি করেছেন 11 মে পর্যন্ত। তো এই 4 দিনের মধ্যে কি বাকি 50,000 হয়ে যাবে? হ্যাঁ, এগুলো আমাদের আশা করি হয়ে যাবে। আমাদের এই যে কিছু ধরেন সবগুলি ছোটখাটো সমস্যা ছিল, ওনাদের এন্ডেও কিছু সমস্যা ছিল। সৌদির স্বার্থে সৌদি নিবে, লাভ কিন্তু সৌদি সরকারের। বিচার দেওয়ার দায়িত্ব তাদের। তারা যদি হজ যাত্রী যদি না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এবং সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে। হজ এজেন্সিগুলোর বাসা ভাড়ার দীর্ঘসূত্রিতা শেষ দিকে এসে কার্যক্রম শুরুর কারণে ভিসা সংকট হয়েছে বলে মনে করে মন্ত্রণালয়, যদিও হাব বলছে উল্টো কথা। ভিসার জন্য প্রধান শর্ত হলো বাড়ি ভাড়া করতে হবে, আর বাড়ি ভাড়া করতে হলে এজেন্সিকে সৌদি আরবে যেতে হবে এবং তার টাকা নিতে হবে। সৌদি আরবে এজেন্সিদেরকে পাঠানোর দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের, টাকা প্রেরণের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের। পাঠানোর জন্য যে ভিসা দিতে হয় এটাকে বলে মোনাজ্জম ভিসা। ধর্ম মন্ত্রণালয় এই ভিসা দিবে বলে ঘুরেতে আজ পর্যন্ত হয় নাই। অতীতের প্রস্তুতির চাইতে এবারের প্রস্তুতি একটু ভিন্ন, কারণ আমরা খতিয়ে দেখেছি কোথায় কোথায় কি ত্রুটি আছে। সবাই যাতে যেতে পারে, একজনও যেন না থাকে, সেটা তো যা ব্যবস্থা নেওয়ার আমাদের নেওয়া আছে। এদিকে সরকারি খরচে এবছর হজে যাচ্ছেন 338 জন সরকারি কর্মকর্তা কর্মচারী। যদিও এভাবে ফ্রিতে যেতে আবেদন পড়েছিল 4,000-এর বেশি। মন্ত্রী বলছেন, প্রয়োজন ছাড়া কেউ যেতে পারছে না এবার। একজন বলেছিল যে আপনার পিয়ন যাচ্ছে কেন, তাহলে সরি, কিছু মনে করেন না, আমার এখানে পিয়নে যে কাজটা করে ওখানে তো পিয়নে সেই কাজটাই করবে। এবং আমাদের মক্কায়, জেদ্দায়, মদিনায় 3 জায়গায় তো দিতে হবে, 3 ভাগে বিভক্ত হবে। 3 জায়গায় বিভক্ত করে দিলে কত লোক দরকার সে তো আর এই হিসাবটা বোঝে না, হয়তো অনেকে সে কারণে বলে এটা। আমরা আগের চাইতে 111 জন আমরা কম নিচ্ছি। ধর্মমন্ত্রী জানিয়েছেন, সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে ভবিষ্যতে সরকারিভাবে বেশি হজযাত্রী পাঠানোর পরিকল্পনা আছে সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী সহযোগিতা স্থাপন, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা পদক্ষেপে আস্থা তৈরি এবং চূড়ান্ত পর্যায়ে জীবন বাঁচাতে মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও সাড়া প্রদানের জন্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব জরুরি।
গণভবন থেকে নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মহামারী প্রস্তুতি ও প্রতিক্রিয়ার জন্য স্বাধীন প্যানেলের কো-চেয়ার হেলেন ক্লার্কের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে এই বক্তব্য উত্থাপন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মহামারী মোকাবেলা এবং প্রতিক্রিয়া সম্পর্কিত সংস্কার পরিচালনার ক্ষেত্রে উচ্চ স্তরের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য। তিনি আরও বলেন, মহামারী প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্ঞান, প্রযুক্তি এবং আর্থিক সক্ষমতা জোরদারে অবশ্যই সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। We must also mobilize collective political will and commitment to strengthen WHO's knowledge, technical and financial capacity for pandemic prevention and response by addressing the highly fragmented global health governance system. বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও উৎপাদন ক্ষমতা বেশি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে সংসদ অধিবেশনে এমপি আবদুল্লাহ নাহিদ নিগারের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। বলেন, করোনা মহামারীর পরবর্তীতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এর ফলে কিছু কিছু স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সাময়িক অসুবিধা হচ্ছে। এছাড়া দাবদাহের কারণেও বিদ্যুতের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। অচিরেই সবাইকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়া সম্ভব হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এদিকে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সংসদকে জানিয়েছেন, দেশের সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে। অপসাংবাদিকতা চর্চা পেশাদার সাংবাদিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। কিছু কিছু স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সাময়িক অসুবিধায় হচ্ছে। এছাড়াও অত্যাধিক গরম ও দেশের কোথাও কোথাও দাবদাহ থাকার কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। চাহিদা বৃদ্ধির পাওয়ায় উৎপাদন বৃদ্ধির উপরও জোর দেওয়া হচ্ছে। যত পোর্টাল যেগুলো অ্যাপ্লিকেশন করেছে, প্রক্রিয়াধীন আছে, তার পুরো লিস্টটা আমি বিটিআরসিকে পাঠাবো এবং এই লিস্টের বাইরে যত অনিবন্ধিত এবং এমনকি একটা অ্যাপ্লিকেশনও করে নেই যারা, তাদের সবগুলো পোর্টাল বন্ধ করে দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাবো। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। সচিবালয়ে অনলাইনে কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পরে তিনি জানান, 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান কিনবে সরকার, আর 45 টাকা দরে 11 লাখ টন সিদ্ধ চাল ও 44 টাকা দরে কেনা হবে 1 লাখ টন আতপ চাল। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ধানের আর্দ্রতা পরিমাপে ময়েশ্চার মিটার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। বলেন, খাদ্য গুদামের কোনো কর্মকর্তা ও শ্রমিক যেন কৃষকদের হয়রানি না করতে পারে সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। ধান ও চালের গুণগত মান ভালো হওয়ার বিষয়েও খাদ্য কর্মকর্তাদের নজর রাখার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী। বলেন, ঝড় বৃষ্টিতে বোরো ধানের ক্ষতি হয়নি। এর মধ্যে হাওরে 98 থেকে 99 ভাগ ধান উঠে গেছে। 10 থেকে 12 দিনের মধ্যে সারা দেশের ধানও উঠে যাবে বলে আশাবাদী খাদ্যমন্ত্রী। পরিষ্কারভাবে বলেছি যে ধান এবং চাউলের এবং গমের সবগুলোর গুণগত মান যেন ভালো হয় এবং কোয়ালিটির সাথে যেন কোনো কম্প্রোমাইজ না হয়। হাওড়ে 98 থেকে 99% ধান কেটে উঠে গেছে এবং শুকায় ঘরে তুলে ফেলেছে। অতএব তারা বলেছে যে আমাদের এখানে কোনো ক্ষতি হয় নাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়, বাজারে পণ্যের যোগান স্বাভাবিক রেখে অসাধু ব্যবসায়ীদের মোকাবেলা করতে চায় সরকার। একথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সকালে মে মাসে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। জানান, আগামীতে মৌসুমি কৃষি পণ্য মজুদে আলাদা বাফার স্টক করবে সরকার। টিসিবির মাসিক পণ্য বিক্রি কার্যক্রম এবার শুরু হলো অভিজাত এলাকায়। মঙ্গলবার বারিধারা পার্কের আয়োজনে হাজির খোদ বাণিজ্য প্রতিমন্ত্রী, কিন্তু ক্রেতা কার্ডধারী সেসব নিম্ন আয়ের মানুষই যাদের নানা কাজে এই এলাকায় আসতে হয়। 470 টাকার বিনিময়ে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে চাল, সয়াবিন তেল ও মসুর ডালের প্যাকেজ। সাথে চিনি বিক্রির ঘোষণা থাকলেও পরে সিদ্ধান্ত বদলায় ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। যে রুজি করে মনে করেন আমাকে সাধারণ মানুষের কি রুজিতে ওই বাইরেতে কিনা খাওয়ানোর হয় না। আগে 100 টাকা লয়ে গেলে বোঝাবাই লয়ে আইতে পারিনি। 100 টাকার বাজার আর 100 টাকার বাজার বাজারে গেলে যাও সর 100 টাকার বাজার নাই।
এই তো পিসিবির মালটা যদি একটু কিছু বাড়ায় দিত তো খাইয়া বাঁচতাম। টিসিবির জন্য আমরা যেমন মুদি দোকানে যখন আমার টাকা আছে তখন আমি কিনে আনতে পারি, তো যেন টিসিবি যখন আমার কার্ড আছে তখন যখন আমার সময় হবে তখন যেন আনতে পারি, এই সুবিধাটা যেন আজকে ঘোষণা দিয়েছিলেন। যদি এটা হয় আমি মনে করি যারা টিসিবি পণ্য আমরা কিনতেছি তাদের জন্য অনেক অনেক ভালো হবে। প্রতিষ্ঠা করেছিলেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তার মতে এভাবে বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানো সম্ভব। ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে, এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে, মনিটারি পলিসি আছে, ফিসক্যাল পলিসি আছে। আমরা আশা করব আগামী বাজেটে আপনারা এটা রিফ্লেকশন দেখতে পাবেন। এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা, আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা। প্রতিমন্ত্রী জানান, ডলার সংকট সত্ত্বেও গত কয়েক মাসে 17,500 টন খাদ্য আমদানি করেছে সরকার। নিষেধাজ্ঞার পরও পেঁয়াজ এসেছে ভারত থেকে। আগামীতে পণ্য মজুদে আরও নতুনত্ব আসবে। বাফার স্টক তৈরি করব, সিজন অফ সিজন, যেমন আমরা ট্যারিফের প্রস্তাব দিয়েছি যে যখন সিজনাল প্রোডাক্ট তখন একরকম ট্যারিফ থাকবে, যখন অফ সিজন তখন আমরা ট্যারিফ চেঞ্জ করে দিব। সো এই ডাইনামিক জিনিসগুলো আমরা করার চেষ্টা করতেছি। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আগামীতে টিসিবি নির্ধারিত দোকান থেকে কার্ড দেখিয়ে পণ্য কিনতে পারবেন সাধারণ মানুষ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের দুর্গম রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় বিশেষ অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বিকেল 5টা থেকে বি টাইপ টহল দলের সমন্বয়ে বিশেষ এই অভিযান পরিচালিত হয়। দার্জিলিং পাড়া এলাকা ঘেরাও করে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে কেএনএফের একজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। পরবর্তীতে কেএনএফ সন্ত্রাসীদের ব্যবহারকৃত বাংকার, পর্যবেক্ষণ চৌকি ছাড়াও বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, একটি ড্রোন, 3টি জুম্মো ল্যান্ডের পতাকা ও মোবাইল ফোন সহ ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার পেতে গিয়ে অনেক বিচারপ্রার্থী নিঃস্ব হয়ে যাচ্ছেন, এটা বাস্তবতা। 40 লাখ মামলার বিপরীতে 2000 বিচারক কাজে নিযুক্ত আছেন বলে উল্লেখ করেন তিনি। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে লিগ্যাল এইড সংস্থার আয়োজনে বিটিভিতে একটি আইন বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠানের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সব নাগরিকের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, সরকার দরিদ্র মানুষের জন্য আইনি সুবিধা নিশ্চিতে সারা দেশে লিগ্যাল এইড কার্যক্রম পরিচালনা করছে। এটি সফল প্রচেষ্টা হিসেবে এরই মধ্যে মানুষের মাঝে সাড়া ফেলেছে। দেশের মাত্র 2000 বিচারক 40 লক্ষেরও অধিক মামলা নিষ্পত্তির কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তবুও মামলা জট হতে আমরা পরিত্রাণ পাচ্ছি না। অনেক ক্ষেত্রেই একটি মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি হতে 10-12 বছর লেগে যায়। ইতোমধ্যে হয়তো বিচার প্রার্থী এক লোকটি সর্বশান্ত হয়ে যাচ্ছে মামলার খরচ চালাতে গিয়ে। সবই আমাদের দেশের বাস্তবতা। জাতিসংঘের এই বছরের বৈশ্বিক অভিবাসন প্রতিবেদন প্রকাশ হয়েছে। দুপুরে ঢাকার একটি হোটেলে প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে IOM মহাপরিচালক জানিয়েছেন, গেল 22 বছরে বিশ্বে প্রবাসী আয় বেড়েছে 650%। তবে দুশ্চিন্তার বিষয় হলো অবৈধ অভিবাসন। ভূমধ্যসাগরে প্রাণ হারানো 12% মানুষই বাংলাদেশের বলে জানানো হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অপ্রত্যাশিত অভিবাসন রোধে রাজনৈতিক সহিংসতা বন্ধে নজর দিতে হবে। রোহিঙ্গা অভিবাসীরা বাংলাদেশে সন্ত্রাসবাদ সহ নানা হুমকি ডেকে এনেছে বলেও তুলে ধরেন তিনি। রোহিঙ্গা অভিবাসীরা বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান মন্ত্রী। Human mobility in the context of climate change, you would broadly put them into categories of migration. Technology is changing the landscape dramatically. Bangladesh is the 6th largest migrant sending country globally. In Bangladesh, that we have all of the elements of the complex migration landscape. Migration seems to be the solution to all problems. Still, we have given refuge. মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা যারা বাংলাদেশে এসেছে তাদের কারণে নানান ধরনের সমস্যা তৈরি হয়েছে। এখানে রোহিঙ্গা ক্যাম্পগুলো উগ্রবাদের সূতিকাগার হয়ে দাঁড়িয়েছে। সাভারে পাওনা টাকার জন্য এক ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে রিকশা চালককে কুকুরের সাথে শেকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে তেঁতুলঝরা বহরারি এলাকায় ভাঙারি ব্যবসায়ী মামুনের দোকান থেকে ভুক্তভোগীকে শেকলমুক্ত করে পুলিশ। অভিযুক্ত মামুন সকালে তাকে দোকানে কুকুরের সাথে শেকলে বেঁধে রাখে। পুলিশ জানায়, আগে মামুনের কাছে ভাঙারি বিক্রি করত ভুক্তভোগী। সে সময় তার থেকে 3000 টাকা পেত মামুন। সেই পাওনা টাকা আদায়ের জন্য সকালে মারধরের পর ভুক্তভোগীকে শেকলে বাঁধে মামুন। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মামুন। তাকে ধরতে
অভিযান চলমান রয়েছে। জীবন মৃত্যু সন্ধিক্ষণে সাকিব আল হাসানের এক ভক্ত প্রিয় তারকাকে এক নজরে দেখতে মার্কেটের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোর জাহিদ হাসান। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পরে কুমিল্লায় থেকে তাকে ঢাকায় আনা হয়েছে। 14 বছরের জাহিদ হাসান ক্রিকেটার সাকিব আল হাসানের দারুণ ভক্ত। নিজ এলাকায় প্রিয় তারকা, অথচ প্রচণ্ড ভিড়, দেখার সুযোগ নেই। তাই মার্কেটের দোতলায় উঠে পড়ে জাহিদ। হঠাৎ জড়িয়ে যায় বিদ্যুতের তারে। ঘটনাটি 14 গ্রামের ধোরকরা বাজারে। সেখানে বিকেলে একটি কসমেটিকের শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন বিশ্বসেরা এই ক্রিকেটার। দুর্ঘটনার পর স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর জাহিদকে নেওয়া হয় কুমিল্লা মেডিকেলে। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। ভর্তি করা হয়েছে শেখ হাসিনা বার্ন ইউনিটে। বার্নটা ছিল হাতে, তারপর হচ্ছে এখানে আপার চেস্টে, ব্যাকে আর হচ্ছে মুখের দিকে ছিল বার্নটা। তো আমরা ওনাকে প্রাথমিকভাবে চিকিৎসা দিই, যে একটা আমরা ফ্লুইড দিই, অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক দিলাম তাকে, আমরা যে প্রাথমিক চিকিৎসাটা সেটাই দিয়েছি। ধোরকরা স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ কানকাপৈত এলাকার জসিমউদ্দিনের ছেলে সে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। 2030 সাল নাগাদ পোশাক খাতে রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ডেনিম পণ্যের রফতানি আরও বাড়াতে হবে। এজন্য ডলার সংকট, এলসি জটিলতা নিরসনের পাশাপাশি এ খাতের সমস্যাগুলো দূর করার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। রাজধানীতে ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থান হলেও ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ। বস্ত্র থেকে শুরু করে এ শিল্পে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও এ শিল্পের বৈচিত্র্যময় দিকসমূহ তুলে ধরতে রাজধানীতে আয়োজন করা হয় দুদিনব্যাপী ডেনিম এক্সপো। বিকেলে সমাপনী অনুষ্ঠানে দেশের পোশাক খাতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন শিল্প উদ্যোক্তারা। আমদানি রপ্তানি খাতের সমস্যাগুলো দূর করার তাগিদ দেন তারা। বিভিন্নভাবে অহেতুক চট্টগ্রাম পোর্টে আমরা ইম্পোর্ট করতে গেলেও বাধাগ্রস্ত হই, রপ্তানির সময় বাধাগ্রস্ত হই। শুধুমাত্র যে গার্মেন্টস শিল্প বাধাগ্রস্ত হয় তা নয়, আমাদের দেশের ইম্পোর্ট এক্সপোর্ট যাহাই কিছু আমরা করি না কেন, এনবিআর এর অত্যাচারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। নীতি কাঠামোতে পরিবর্তন এবং আমলাতান্ত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করা না গেলে পোশাক খাতের $100 বিলিয়ন রপ্তানির লক্ষ্য অর্জন কঠিন হবে বলে জানান বিজেএমএর সভাপতি। আর ব্যবসায়ীদের সমস্যা নিরসনে পাশে থাকার আশ্বাস দেন বস্ত্র ও পাট মন্ত্রী। নীতি অবকাঠামো ও ব্যুরোক্রেটিক কিছু চ্যালেঞ্জও রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আমরা 2030 সাল নাগাদ $100 বিলিয়ন রপ্তানি অর্জন করতে আমরা পারব। নিরাপদ ও কমপ্লায়েন্ট পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে তারা বাংলাদেশকে সোর্সিং ডেস্টিনেশন হিসেবে বেছে নেবেন এবং পোশাকের যথাযথ মূল্য বা ফেয়ার প্রাইস দিবেন। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পোশাক উৎপাদনে প্রযুক্তির ছোঁয়া লাগছে কম। এখনই উদ্যোগ নেওয়া না হলে পণ্যের মান ও দামে পিছিয়ে পড়তে পারে বাংলাদেশ, এমন আশঙ্কা করছেন ডেনিম এক্সপোতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা। লো লেবার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ খুব বেশি দিন সাস্টেন করবে না। সো আমাদেরকে কি করতে হবে, টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে। ইন্টারন্যাশনাল কম্পিটিটর যারা আছেন তারা এই প্রযুক্তিগুলো ব্যবহার করে আসলে নিজেদেরকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি আমরা তাল মেলাতে না পারি, সেক্ষেত্রে আমরা হয়তো পিছিয়ে যাব। প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, জাপান, তুরস্ক, ইতালি, ফ্রান্স সহ 11টি দেশের 60টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিচ্ছিন্ন সহিংসতা আর অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের 3য় ধাপের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোটাভুটি চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। সবশেষ তথ্যে এই ধাপে 12 রাজ্যের 93 আসনে ভোট গ্রহণের গড় হার 60% কিছু বেশি। 3য় দফায় ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেরা। কলকাতা থেকে আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে ভোট উৎসব, আর তাই ভারতের লোকসভা নির্বাচনের 3য় ধাপে মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল ভোটারদের লাইন।
এদিন ভোট হয়েছে গুজরাটের 25 আসনে। রাজ্যের গান্ধীনগর থেকে লড়ছেন হেভিওয়েট প্রার্থী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও কর্ণাটকে 14, মহারাষ্ট্রের 11 ও উত্তরপ্রদেশের 10 আসনে হয়েছে নির্বাচন। এই ধাপে গুজরাটের আহমেদাবাদ থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে। এবারের লোকসভা নির্বাচনে আলোচনায় কম ভোটার উপস্থিতি, আর তাই ক্ষমতাসীন বিরোধী দল সবার কণ্ঠেই ছিল জনগণকে ভোটদানের অনুরোধ আহ্বান। লোকতন্ত্রকে মহাযজ্ঞ মে দেশবাসীকে আহ্বান জানাবো, দেশের যে প্রান্তেই থাকুন না কেন ভোট দিন, গণতন্ত্রের উৎসব উদযাপন করুন। ভোটারদের উপস্থিতি বেশি হলে তা সরকারের আদর্শ পরিবর্তনে সহায়ক হবে। আপনার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মতামত প্রকাশ করুন। কয়েকটি কেন্দ্রে ঘটেছে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা। কোথাও কোথাও অনিয়মের অভিযোগ তুলেছেন প্রার্থীরা। আমার এজেন্টদেরকে ভয় দেখিয়ে বার করে দিয়েছে, দিয়ে মানুষজনকে যে কটা ভোট তখন দিতে পেরেছে, তারপর আর কাউকে ঢুকতে দিচ্ছে না, ওদের নিজেদের লোক ছাড়া। 4-5 জন ধরে মেরেছে, ভোট দিতে এসেছিল, তাই ভোট দিতে দিবে না ওরা। গেল 19 ও 26 এপ্রিল প্রথম ও দ্বিতীয় দফায় ভোটাভুটি হয় 191 আসনে। 7 ধাপে মোট 543 আসনে হবে নির্বাচন। 1 জুন ভোটাভুটি শেষে ফল ঘোষণা করা হবে 4 জুন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শকের এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।